আমি এর আগেও আমার চ্যানেলে একটি ভিডিও বানিয়েছিলাম গ্রহ প্রতিকার কখন কোন ক্ষেত্রে প্রয়োজন। আজকের যুগটা এমন হয়েছে, সেলিং এর যুগ। গ্রহ প্রতিকার করার জন্য মানুষকেও ভয় দেখানো হয়, মানুষও ভয় পেয়ে যায়। আর এই সূত্র ধরে বিভিন্ন বিজনেসম্যানরা বিজনেস করে বেরিয়ে যায় এবং অনেকে কাটমানিও পায়। মানে কাটমানি পায় বলতে ওই গ্রহটাকে রেফার করলে অমুক জুয়েলার্স থেকে নিয়ে নিন, তো তার একটা পার্সেন্টেজ এর কাছে চলে আসে, টোটালটাই টাকা। কিন্তু কেউ ভাবে না যে এই যে মানুষগুলো, সাধারণ মানুষগুলো যারা না জেনে ছুটে যাচ্ছেন, তারা যে লক্ষ লক্ষ টাকার পাথর পড়ছেন, এটা আদেও এদের ফল দেবে না? ফল দেবে না। আপনি একটা নীলা পরে নিলেন, দামি নীলা, স্লো নাইস, কয়েক লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, কিন্তু আপনি দেখলেন না নীলাটা পরার দরকার আছে কিনা। বিখ্যাত জ্যোতিষী আপনাকে বলেছেন, কিন্তু এই বিখ্যাত জ্যোতিষী আপনার শনির অবস্থানটা কোথায় কোথায় বিচার করেছেন, কতগুলো সিস্টেমে শনি আপনার কোথায় কোথায় রয়েছে, বা আপনার কেন নীলাটা প্রয়োজন, এক্স্যাক্টলি তিনি কিন্তু ফায়দা করে নিয়ে বেরিয়ে চলে গেলেন। কিন্তু আপনার ফায়দা হলো না, উল্টে দেখা গেল আপনার হাতে আর টাকাই আসছে না। নীলা দিল আপনার টাকার জায়গাগুলো সব ব্লক করে। আপনি গাড়ি চালাতে চালাতে হঠাৎ দুর্ঘটনা মানে গ্রস্ত হয়ে গেলেন, ব্লক হয়ে গেলেন, আপনার জায়গাগুলো সব ব্লক হয়ে যাচ্ছে। আপনার তো দরকার নেই নীলা। তো এক্স্যাক্টলি কোন কোন ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে গ্রহ প্রতিকার প্রয়োজন, আজকে সেই বিষয়টা বা এখন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। গ্রহ বক্রী, তুঙ্গস্থ, নিচস্থ, মৃত, এইসব গ্রহর বিষয়ে এখন আমরা শুনেই থাকি, বা এখনকার যুগে মানুষও জানে কম বেশি। তো অনেকের দেখা যায় গ্রহ বক্রী, তাই নিয়ে ভয়। গ্রহ তুঙ্গস্থ, তাই নিয়ে আনন্দও হয়, আবার ভয়ও হয়, হয় তুঙ্গস্থ। গ্রহ নিচস্থ, সেটা নিয়েও ভয়। আবার গ্রহ বৃদ্ধাবস্থা, সেটা নিয়েও ভয়। গ্রহ মৃতাবস্থা, সেটা নিয়েও ভয়। আর ভয় কাটাতেই দরকার হয় প্রতিকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন তো, প্রতিকার সব গ্রহের হয় না। যেমন বক্রী গ্রহ, তুঙ্গস্থ গ্রহ, নিচস্থ গ্রহ, বৃদ্ধাবস্থা গ্রহ, মৃতাবস্থায় থাকা গ্রহের কোনো প্রতিকার করা উচিত নয়। চ্যালেঞ্জ করছি আমি, কারণ আবার ডিটেলসে ব্যাখ্যায় ঢুকবো কেন প্রতিকার করা উচিত। আমার এই ভিডিওতে আমি চ্যালেঞ্জ করছি যে বক্রী গ্রহ, তুঙ্গস্থ গ্রহ, নিচস্থ গ্রহ, বৃদ্ধাবস্থা গ্রহ এবং মৃতাবস্থায় থাকা গ্রহের কোনো প্রতিকার করা উচিত নয়। এরা যেমন আছে তেমন ছেড়ে দিতে হয়। আর এমন ভাবার কারণ নেই যে এরা সারা জীবন আপনার খারাপ করবে। আবার বক্রী মানেই খারাপ নয়, যদি ডিগ্রি এবং চরণগত মান সঠিক থাকে, তাহলে সে দুটো রাশি বা দুটো নক্ষত্রের ফল কিন্তু আপনাকে দিচ্ছে, বা সে নিজে ফলগুলো কিন্তু তুলছে আপনার মাধ্যমে, উন্নতির দিকে নিয়ে যায়। কিন্তু অযৌক্তিক চিন্তা এবং ভয়ের মানসিকতার জন্য তা কেবল লেখাই থেকে যায়, ব্যবহারিক জীবনে লক্ষ্য করা যায় না। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য ম্যাটার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বক্রী গ্রহ, তুঙ্গস্থ গ্রহ, নিচস্থ গ্রহ, মৃতাবস্থা গ্রহ, বৃদ্ধাবস্থা গ্রহ, এরা সারা জীবন আপনাকে ব্যাড ফেস দেয় না, এরা সারা জীবন আপনার ক্ষতি করছে না। এরা কিন্তু সময়ে সময়ে আপনাকে বেনিফিটও করে। কিন্তু যখনই আপনি এদেরকে ডিস্টার্ব করবেন, গার্ড বলুন বা একটুখানি বুস্ট করে দিই, তখনই এরা কিন্তু আপনাকে ডিস্টার্ব করা শুরু করবে। ফলে এরা যেখানে যেমন আছে সেখানে তাদেরকে তেমন ছেড়ে দিন এবং ভুলে যান যে কে কি অবস্থায় রয়েছে, কে বক্রী, কে তুঙ্গস্থ, কে নিচস্থ, কে বৃদ্ধাবস্থা, কে মৃতাবস্থা। এবার আসছি লজিকে। ধরে নিন 360 ডিগ্রি, 360 ডিগ্রির মধ্যে প্রতিটা ঘরকে আমরা 30 ডিগ্রিতে ভাগ করেছি। আমরা জানি যে যে জন্মছক, সেই জন্মছকের প্রত্যেকটা ঘর কিন্তু 30 ডিগ্রিতে ভাগ হয়ে রয়েছে। এর মধ্যে 10 থেকে 20 ডিগ্রিকে নিরপেক্ষ ধরা হয়। ইয়েস, 10 থেকে 20 ডিগ্রি। এবার একটুখানি নিজের জন্মছকটা দেখুন, জন্মছকটা দেখলেই বুঝতে পারবেন। এই 360 ডিগ্রির মধ্যে প্রত্যেকটা ঘর হচ্ছে 30 ডিগ্রি মানের, এবং এই 30 ডিগ্রি মানের মধ্যে 10 থেকে 20 ডিগ্রিকে নিরপেক্ষ ধরা হয়, যার মধ্যে বুধ এবং শুক্র 10 থেকে 20 ডিগ্রির মধ্যে যদি থাকে তাহলে ঠিক আছে, কারণ বুধ এবং শুক্রকে আমরা 10 থেকে 20-র মধ্যেই রাখি নিরপেক্ষ হিসেবে।
1 থেকে 10 ডিগ্রি অর্থাৎ প্রভাতকালীন 1 থেকে 10 ডিগ্রির মধ্যে ঢুকে যায় বৃহস্পতি, রবি, মঙ্গল। কে কে ঢুকলো? বৃহস্পতি, রবি, মঙ্গল, অর্থাৎ সূর্য, বৃহস্পতি এবং মঙ্গল ঢুকে যায় 1 থেকে 10 ডিগ্রির মধ্যে। এইবার 21 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অর্থাৎ রাত্রিকালীন, এই রাত্রিকালীন প্রেক্ষাপটে 21 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে চলে যায় শনি, চন্দ্র, রাহু, কেতু। ইন্টারেস্টিং, শনি, রাহু, কেতু নয় ওখানে চলে যাচ্ছে, কিন্তু চন্দ্র কেন যাচ্ছে? চন্দ্র তো শনির লবির লোক নয়, বা চন্দ্র তো তিনি তো সূর্য এবং শনির সাথে শত্রু। তাহলে তো এটারও ব্যাখ্যা রয়েছে, এই ব্যাখ্যাগুলো নিয়ে পরে আসবো। এই ইন্টারেস্টিং অধ্যায়গুলো সকলে আপনাকে জানাবে না, তো যাই হোক 21 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে থাকে শনি, চন্দ্র, রাহু, কেতু। তাহলে কি কি বললাম? 1 থেকে 10-এর মধ্যে থাকে হচ্ছে সূর্য, বৃহস্পতি, মঙ্গল। 10 থেকে 20-র মধ্যে থাকবে হচ্ছে বুধ এবং শুক্র, এবং 21 থেকে 30-এর মধ্যে থাকবে হচ্ছে শনি, চন্দ্র, রাহু, কেতু। এবার কোনো কারণবশত বৃহস্পতি, রবি, মঙ্গল 16 ডিগ্রি পর্যন্ত যেতে পারে, কিন্তু 16 ডিগ্রির বেশি চলে গেলে তা রাত্রিকালীন ডিগ্রি ছুঁয়ে যাওয়ার জায়গায় চলে যায়। তাহলে সেই জায়গার কোনো প্রতিকার করা উচিত নয়, কারণ আপনি প্রতিকার করলে সে তো আরো বুস্ট আপ হয়ে যাবে। গার্ড আবার কি? গার্ড গার্ড কি? এ কি পাঁচিল নাকি? আপনি গ্রহকে পাঁচিল দিয়ে বেঁধে দিচ্ছেন গার্ড? আর বুস্ট করলে তো নেক্সট ডিগ্রি পার হয়ে বেরিয়ে যাবে, ও তো চলেই গেছে অলরেডি 16 ডিগ্রিতে। তো এক্স্যাক্টলি 16 ডিগ্রির মধ্যে দিয়ে তাও আমরা ধরে নিতে পারি যে সূর্য, বৃহস্পতি, মঙ্গল ঠিক আছে, কিন্তু 16 ডিগ্রির ওপর যদি চলে যায়, একদম না, কোনোভাবে তার প্রতিকার করবেন না। আপনার ইচ্ছা হলো, আপনাকে কেউ একটা বুদ্ধি দিল বা কেউ একটা কিছু বললো, একটু গার্ড দিয়ে রাখ। এই গার্ডের বিষয়টা নিয়ে আমি পরবর্তীকালে আসবো লজিক্যালি। তো সেক্ষেত্রে আপনি 16 ডিগ্রি পর্যন্ত পড়তে পারেন, কিন্তু 16 ডিগ্রির ঊর্ধ্বে পড়লে আপনারই ক্ষতি। সে কিন্তু বেনিফিটেড হয়ে পয়সা নিয়ে বেরিয়ে চলে যাবে, আপনাকে বলবে না। এবার ধরা যাক ডিগ্রিগত মান ঠিক থাকলেও চরণগতভাবে দিনকালীন গ্রহ রাত্রিকালীন, আবার রাত্রিকালীন গ্রহ দিনকালীন চরণে চলে এসেছে। অর্থাৎ ডিগ্রিগত মান ঠিক থাকলে, অর্থাৎ ধরে নিন ডিগ্রিতে দেখা যাচ্ছে বৃহস্পতি, রবি, মঙ্গল তিনজনে সঠিক জায়গায় বসে আছে 1 থেকে 10 ডিগ্রির মধ্যে, অর্থাৎ প্রভাতকালীন বা দিনকালীন। শুক্র, বুধ নিরপেক্ষতে বসে আছে 10 থেকে 20-র মধ্যে, আর 21 ডিগ্রিতে মানে রাত্রিকালীন অবস্থায় শনি, রাহু, কেতু এবং চন্দ্র অবস্থান করছে। কিন্তু যদি চরণ আপনার চেঞ্জ হয়ে যায়, চরণগতভাবে এবার ধরে নিন দিনকালীন গ্রহ চলে গেছে রাত্রিকালীনে, আবার রাত্রিকালীন গ্রহ চলে এসছে দিনকালীন চরণে, তো সেক্ষেত্রেও আপনার প্রতিকার করা উচিত হবে না। জ্যোতিষী মশাইকে জিজ্ঞেস করে নেবেন, আপনি যে দিচ্ছেন এগুলো তাহলে কি আছে, এগুলো একটু দেখিয়ে দিন আমাকে, চক্ষুকরণের বিবাদ ভঞ্জন করে নেবেন। তো ধরা যাক কারো শনির রাশিতে জন্ম, এবার এই শনি 5ম ঘরে রয়েছে এবং চরণগতভাবে 2 ডিগ্রিতে আছে, অর্থাৎ রাত্রিকালীন গ্রহ দিনকালীন অবস্থায় চলে গেছে। এক্ষেত্রে আপনি শনির প্রতিকার করতে পারবেন না, কারণ শনির প্রতিকার যদি আপনি করতে যান, শনি আরো পিছিয়ে চলে যাবে, আপনাকে ওই শনিকে ছেড়ে দিতে হবে। কিন্তু ওই শনি আপনার বয়সের সাথেই কিন্তু বাড়বে। আপনি ভাববেন না যে 2 ডিগ্রিতে শনি আছে বলে সে আপনাকে কোনোদিনও বেনিফিট দেবে না, বা সে আপনাকে কোনোদিনও তার কুদৃষ্টি দেবে না, বা আপনাকে তার ব্যাড এফেক্ট দেবে না। ভুল। আপনার বয়সের সাথে সাথে আপনার কর্মের ওপরে তার সুফলও পাবেন, তার কুফলও পাবেন, কারণ গ্রহটাও বড় হচ্ছে। তো যাই হোক, নিচস্থ গ্রহেরও প্রতিকার করতে নেই। নিচস্থ অর্থাৎ তার ক্ষমতা একেবারেই লীন হয়ে গেছে, কারণ নিচস্থ গ্রহ বা তুঙ্গস্থ গ্রহ, এই দুটো গ্রহের বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো। এই তুঙ্গস্থ নিচস্থ এগুলো আমরা পাই আমাদের পূর্বজন্মের কর্মফল অনুযায়ী। পূর্বজন্মে ধরে নিন সেই গ্রহ ওরিয়েন্টেড আপনি কাজ খুব ভালো করলে, সেই গ্রহ এই জন্মে আপনার জন্মছকে তুঙ্গস্থ হয়ে যাবে, মানে সে আপনার স্যাটিসফাইড। আর নিচস্থ মানে হচ্ছে আপনি পূর্বজন্মে সেই গ্রহ ওরিয়েন্টেড কাজ সঠিক করেননি,
সে আপনার উপর পীড়িত, সে আপনার উপর ক্রোধান্বিত, সেই কারণে সে এই জন্মে আপনার আনকমফোর্ট জোনে বসে রয়েছে। ফলে এদের দুজনের কাউকে আপনার নড়ালে চলবে না, কারণ একজন প্লিজড হয়ে তুঙ্গস্থ হয়ে রয়েছে, আরেকজন প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে নিচস্থ হয়ে রয়েছে। আপনাকে এই জন্মে নিজের কর্মকে, ওই গ্রহ ওরিয়েন্টেড কর্মকে এনরিচ করে 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 এই গ্রহটাকে বাড়াতে হবে। একজন বৃদ্ধ, কেউ ধরুন অসুস্থ, শরীর আর সাথ দিচ্ছে না, তাকে জোর করে আপনি ভিটামিন খাইয়ে দৌড় করালেন, সে দৌড়তে পারবে? ধরুন আইসিইউতে পেশেন্ট চলে গেছে, আপনি হঠাৎ করে অক্সিজেন দিলেন। এটা আমাকে আমার একটা ছোট ভাই, সে একজন বিখ্যাত জ্যোতিষী, একটা সময় আমি যখন জ্যোতিষী স্টাডি করতাম না, তার সাথে আমার যখন আলোচনা হতো, আমার একটা ভাই রয়েছে সুভাষ বলে, সে আমাকে বলেছিল যে অতনুদা, যদি অক্সিজেন দিয়ে দেওয়া হয় আইসিইউ থেকে, এবার পেশেন্ট বেরোবে, মানে পেশেন্টের চলে যাওয়ার সময় হয়ে গেছে, পেশেন্ট পার্টি প্রেশার করছে ডাক্তারকে, যেভাবে হোক বাঁচান, যেভাবে হোক বাঁচান, যেভাবে হোক বাঁচান। তখন অলরেডি হয়তো অক্সিজেন খুলে দিয়েছে ডক্টর, বাঁচানোর আর উপায় নেই। এবার পেশেন্ট পার্টির প্রেশারে অক্সিজেন মাস্ক ডক্টর লাগিয়ে দিল। সেই পেশেন্ট আর যে মুহূর্ত, হয়তো আর কিছুক্ষণ যে বাঁচতেন, সেটাও আর বাঁচবেন। ওই অক্সিজেনটা পেয়ে উনি ধরফর করে উঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেবেন। তো অতি বৃদ্ধ অবস্থায় প্রতিকার করাটা হচ্ছে ঠিক এরকম, বৃদ্ধ অবস্থায় প্রতিকার করাটা হচ্ছে ঠিক এরকম। তো এদেরকে একদম নাড়ানাড়ি করলে সে কিন্তু উল্টে নেগেটিভ ফল দিতে শুরু করে দেবে। আবার দেখা যায় তুঙ্গস্থ গ্রহেরও প্রতিকার চলছে, আবার অন্য গ্রহকে সাপোর্ট দেওয়ার জন্য, যেটা তুঙ্গ, তাকে আর পাওয়ার দিয়ে দিলে সে প্রথম থেকেই তুঙ্গস্থ, এবার তাকে যদি আরও পাওয়ার দিলে সে তার নিজস্ব ডিগ্রি থেকে বেরিয়ে গেল, তাহলে তো ক্ষতিই করবে। বৃহস্পতি ভালো দেখে এমন পাওয়ার দেওয়া হলো যে সে দিন ছেড়ে রাত্রিকালীন অবস্থায় চলে গেল। আর বৃহস্পতি যত ভালো তত সমস্যা। এইরকম মারক গ্রহের সমাধানের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত, কারণ বৃহস্পতি কিন্তু অ্যাকচুয়ালি মারক গ্রহ। যত ভালো হবে বৃহস্পতি আপনার, তত জীবনের সমস্যা বাড়বে। কারণ আপনি যত বড় ব্যবসাদার হবেন, তত আপনার কাছে চ্যালেঞ্জ আসবে। আপনি যত বিগ গ্লোরিয়াস কাজ করবেন, তত আপনাকে কুটকচালির মধ্যে পড়তে হবে, আপনাকে তত ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তির মধ্যে পড়তে হবে। তো এক্স্যাক্টলি বৃহস্পতির মতন প্ল্যানেটের প্রতিকার করার আগে 1,00,000 বার ভাবতে হবে, কারণ বৃহস্পতি অনেকটা পরমাণু বোমার মতো, মানুষের উন্নতিও করতে পারে, মানুষকে ধ্বংসও করতে পারে। বৃহস্পতি সবার জন্য মঙ্গলময় নয়। তো এরকম মারক গ্রহের সমাধানের ক্ষেত্রেও সতর্ক থাকা উচিত। কেউ আপনাকে মারতে আসছে, আপনি নিজেকে প্রোটেক্ট না করে তাকে শান্ত করার চেষ্টা করছেন। নিজেকে প্রোটেক্ট করাটা তখন উপযুক্ত, তার প্রভাব সম্পূর্ণ না আসে, কিন্তু তাকে শান্ত করতে গেলে সাময়িক ঠিক হলেও নবতারাতে বিপদ বধ প্রত্যয়ী অবস্থায় সুদে আসলে কিন্তু তুলে নেবেই। এবং প্রতিকার করার পূর্বে তাই ভেবে করা উচিত পঞ্চতত্ত্ব, ত্রিগুণ, নক্ষত্র, চরণ, ডিগ্রি, রাশি, অবকাহার চক্র। প্রতিকার হয় কেবল একটা অংশ দেখে নয়, সর্বোপরি নবতারা চক্র। এই নবতারা চক্র নিয়ে আমি আসবো। আপনি এই দিকে ধরুন রেমেডি করে নিলেন, কিন্তু আপনার ওই দিকে নবতারা চক্রতে প্রভাব কিন্তু তুলে নিল। যতবার ওই নবতারা চক্রের মধ্যে দিয়ে বিপদ প্রত্যয়ী বা নিধনের মধ্যে দিয়ে পাস করবে, তখন কিন্তু সেই কুপ্রভাবটা, এই সিরিজ আমার চলতে থাকবে, আরও ডিটেলসে আসবো। দেশ বিদেশের বিভিন্ন বিখ্যাত জার্নালের আলোচনাও করব, দেশ বিদেশের বিভিন্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল মেথডসেরও আলোচনা করব। শুনুন, জ্যোতিষ কোনো মূর্খবিদ্যা নয়, জ্যোতিষ একটা সায়েন্স, একটা বিজ্ঞান, এবং জ্যোতিষ সমস্ত ক্ষেত্রে প্রচুর গুরুত্বপূর্ণ। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফিস নিয়ে বার্গেটিং করবেন না, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথমে নিজের ডেট অফ বার্থ ডিটেলস দিয়ে কানেক্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।